আমাদেরকে ইলেকশন করতে দিল না, আমরা ইলেকশন করতে চেয়েছি। বিএনপি বয়কট করেছে, কিন্তু আমরা ইলেকশন করতে চেয়েছি। আর সেই ইলেকশনের চেহারাটা কি? আমাদের 24 ইলেকশন নাকি দিনের ভোট রাতে করেছি, কিন্তু আমি আজকে আপনার এই ইলেকশন দেখলেন, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 11 ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তারপরে ভোটের যে হিসাব, 7:30, সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত মাত্র 14% ভোট, হঠাৎ বেড়ে যে একেবারে 60% হয়ে গেল। শেষ 3 ঘন্টা, 3.5 ঘন্টা যে ভোটটা হলো, এটা সেখানে যদি 3.5 ঘন্টা 14% হয়, তারপরে 4:30 পর্যন্ত কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা, 5 ঘন্টা। তাতে 60% হয় কিভাবে? 14 করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। তো এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকেই গেছে ভোট দিতে, ভোট দিতে পারে নাই বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তো দিলটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে, আপনি একটা টোকেনের আর একজনের ভোট দিয়ে আসেন। মানে তারে আরো ভোট কারচুপি করা শিখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি, শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না। হ্যাঁ ভোট না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে 244% ভোট হয়েছে। মানে যা ভোটার, তাতে অনেক বেশি ভোট। এই ভোট কোত্থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। তা কারচুপি কাকে বলে, কত প্রকার হতে পারে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আ- আমার এখানে প্রশ্ন, যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে যে এই যে 244% ভোট হয় কিভাবে, বা ভোট দিতে যে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো, কিভাবে হলো? মানুষ নাই, জোন নাই। কোথাও দেখেছে কেউ ক্রিকেট খেলে, কেউ 3টে কুকুর বসে আছে? এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে, কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের 14 দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না, আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না, তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়? আর আমরা যখন 2024 ইলেকশন করেছি, বিএনপি ইলেকশন করে নাই, সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আন্দোলনের নামে সন্ত্রাস করেছে। তাহলে সেটা প্রতিযোগিতামূলক হয়নি। আর এখন আমাদেরকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বা 14 দলকে বাদ দিয়ে যে ইলেকশন, সেটা অংশগ্রহণমূলক হয়ে গেল, যেখানে জনগণই নাই, ভোটারই নাই। আবার এই যে ভোটার নাই, সেখানে এত হাজার কোটি কোটি ভোটার। এটা তো সব বুঝে বলছে হ্যাঁ ভোট দিতে, হ্যাঁ ভোট দিতে কিভাবে? আমাদের 17 কোটি মানুষ, সেখানে দেখাচ্ছে 12 কোটির উপরে ভোটার। এই কারচুপি টুপি করেও তা দেখালো 4 কোটি ভোট দিয়েছে। তা 4 কোটি যদি ভোট দিয়ে থাকে, তা 8 কোটি ভোট দেয় নাই, তাহলে এই 8 কোটি হচ্ছে না ভোট। তাহলে সমর্থন করে কিভাবে হ্যাঁ ভোটকে? সেটাই তো আমাদের প্রশ্ন। তাহলে তো ওই তাদের জুলাই সনদও তো বাতিল হয়ে যায়। তখন 8 কোটি মানুষ তো ওখানে ভোটই দেয়নি, আর বাকি 4 কোটিও তারা কারচুপি করে নিয়েছে। 2024 সাল থেকে, 24 সালে সেই যে ইসের কি কোটা বিরোধী আন্দোলন, যে কোটা আমি 2018 সালে যখন আন্দোলন করলো ছেলেরা, তখন আমি বাতিল করে দিয়েছিলাম। আবার সেই কোটা বিরোধী আন্দোলনের নামে, কারণ এখানে একটা ঘটনা ঘটেছিল যে একজন, যে ক্ষুব্ধ হয়েছিল কোটা বাতিল করাতে, বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা পরিবার, তারা মামলা করে। ওই মামলা চলতে চলতে সে মামলা রায় দিয়েছিল জুন মাসে। কিন্তু অবাক বিষয় যে জুন মাস থেকে জুলাই কিছুই হয়নি, কিন্তু হঠাৎ জুলাই মাস থেকে দেখলাম আন্দোলন।
তখন আমরা চেষ্টা করেছিলাম ওদেরকে বোঝাতে করতে যে যখন কোর্টের রায় দেওয়ার পর আমরা আপিল করি এবং ওটাকে স্থগিত করে দেওয়া হয়, কিন্তু তারপর তাদের আন্দোলন চলতে থাকে। আর সেই যখন এই যে আহ, জুলাই 2-3 তারিখ থেকে তারা রাস্তায় চলে আসে, তখনও কিন্তু ওদের গায়ে, আমি পুলিশকে বলি, গায়ে কোনো হাত যেন না দেয়, কিচ্ছু করেনি। তো 15ই জুলাই থেকে যে হত্যাকাণ্ড শুরু করলো এই আন্দোলনকারীরা, যেমন কলেজে ঢাকা কলেজের ছাত্র সবুজ আলী, তাকে প্রথম হত্যা করলো এবং এইভাবে একটার পর একটা লাশ পড়তে শুরু করলো। 17ই জুলাই আমি প্রেস কনফারেন্স করলাম এবং সেই সাথে আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠনের ঘোষণা দেই। কারণ আমার খুব অবাক লাগছিল যে এই হত্যাকাণ্ডগুলি, এতগুলি লাশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এমনকি 16ই জুলাই দুপুরের পরে ওই যে আবু সাইদ, তারপরে মুগ্ধ, একটার পর একটা হত্যা হচ্ছে। জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন যখন গঠন করে দিলাম, তারা কাজও শুরু করলো। কারণ এরকম হত্যাকাণ্ড জানি যারা নিহত হয়েছিল, আমি এই আগস্ট মাসে প্রত্যেককে গণভবনে ডাকি, তাদের সঙ্গে কথা হয়। তখন 34টা পরিবার ছিল, শহীদ পরিবার, তাদের সবাইকে আমি নিয়ে এসেছিলাম, আর্থিক সহায়তা দিয়েছি। আর যারা আহত ছিল সেই জুলাই 15 তারিখ থেকে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম। সেটা যারা ওই আন্দোলনের সাথে ছিল বা যারা আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে, আপনারা জানেন যে সেই চট্টগ্রামে 4 তলার উপর থেকে হাত পা রক কেটে মাটিতে ফেলে ফেলে আমাদের অনেক কর্মীদের হত্যা করেছে, তার মধ্যে কয়েকজন আহত, তারাও চলে এসেছে তাদের চিকিৎসা করতে। মান্নান নামে আমাদের একজন কর্মী, তাকে অকথ্যভাবে নির্যাতন করে, তাকেও আমি দেখি। তো এইভাবে প্রত্যেকটা রোগীর চিকিৎসা বিনা পয়সায়, আমি যতদিন ক্ষমতা ছিলাম বিনা পয়সায় এই জুলাই আহত সকল রোগীদেরকে আমি চিকিৎসা করে এবং আর্থিক সহায়তা আমি নিজের হাতে, নগদ টাকাও তাদের হাতে দিয়ে আসি, তাদের পরিবারগুলির পর্যন্ত খোঁজ নিই। দুর্ভাগ্যের বিষয় হলো যে সেই এমন একটা পর্যায়ে তারা সৃষ্টি করলো, একটার পর একটা অগ্নি সন্ত্রাস, সরকারি প্রত্যেকটা জিনিসপত্র জ্বালানো পোড়ানো। আর সেই সাথে আমাদের অগণিত নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, তাদের উপর অত্যাচার, এমনকি জেলখানা ভেঙে সমস্ত সন্ত্রাসী জঙ্গিদের বের করা সহ এমন কোনো অপকর্ম নেই যে করেনি। আজকে যেখানে আমরা যে কয়জন শুনলাম যে রমেশ চন্দ্র বা সেই কি সুশীল চন্দ্র সরকার, নঈম কিবরিয়া বা শাহ কামাল বা মাহমুদুল, এদের অপরাধটা কি ছিল যে তাদের উপরে এইভাবে অত্যাচার, তাদেরকে হত্যা করে ফেলা হলো? আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে, ঠিক অপরাধ। তো এই আওয়ামী লীগই তো বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। আর স্বাধীন করেছে বলেই তো একটা স্বাধীন জাতি হিসেবে নিজের পরিচয় দিতে পারছে। সেটা যদি না হতো, তা আজকে যে বিভিন্ন পদ এক একজন, তারা কি কোনোদিন এই পদগুলি পেতো? পাকিস্তান থাকলে পেতো না। আজকে বাংলাদেশের কোনো মানুষের, আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে দেশকে তাকে উন্নত করেছিলাম। অন্তত আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মানুষের জীবনে নিরাপত্তা ছিল। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মানুষের আয় রোজগারের পথ ছিল, প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম। কিন্তু এখন কি অবস্থা করেছে দেশটাকে? একেবারে সর্বনাশের পথে নিয়ে গেছে। যেখানে 2 লক্ষ কোটি টাকার ঋণ ছিল, সেটা এখন 24 লক্ষ কোটি টাকার ঋণ এই 15 মাসের মধ্যে করে। সেটাকে গেল কোথায়? সেটা প্রশ্ন। যাই হোক, অবশেষে একটা নির্বাচন, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না কেন? আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? আমরা তো নির্বাচন করতে চাই। হ্যাঁ, 2024 সালে বিএনপি নির্বাচন বয়কট করে। আর কেউ যদি স্বেচ্ছা নির্বাচন না করে, তার দায় কে নেবে? আর আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, তাদেরকে করতে দেবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তো অবৈধভাবে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছে, সম্পূর্ণ বেআইনি ভাবে, সংবিধান লঙ্ঘন করে। আর ক্ষমতা আসার পর থেকে সে মানুষকে কি উপহার দিচ্ছে? শুধু লাশ, শুধু লাশের পর লাশ, আর আহত মানুষ, সন্তান হারা মায়ের কান্না, পিতার কান্না, পিতা হারা সন্তানের কান্না।
স্বামী হারা স্ত্রীর কান্না, ভাই হারা বোনের কান্না, এই তো শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে। বাংলাদেশের আকাশ বাতাস আজকে স্বজন হারা বেদনায় ভারী, এবং চারিদিকে শুধু হাহাকার। এই কষ্টটা আমি তো বুঝি। একই দিনে সেই 75 সালে 15 আগস্ট আমার বাবা মা, আমার 3 ভাই, 2 ভাইয়ের বউ, আমার একমাত্র চাচা, আমার 3 জন ফুফাতো বোন, 2 ফুফাতো ভাই, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এমনকি আমার মিলিটারি সেক্রেটারি এবং পুলিশ অফিসারকে পর্যন্ত হত্যা করে। আর এবার দেখলাম এই 2024 থেকে হত্যার, মানে মানুষের কত নৃশংস হতে পারে। মানুষের ভিতরে এতটুকু মানবিকতা নেই যে কুপিয়ে কুপিয়ে মেরে মেরে ফেলে দিয়ে তারা উল্লাস করে। এই যে বিভৎস চেহারাটা আমরা দেখি, ওই 15 বছর আমি যে ক্ষমতায় ছিলাম, এরকম অবস্থা তো কখনো হয়নি। আইনের শাসন ছিল, ন্যায় বিচার ছিল, মানুষের বিচারটার অধিকার ছিল। তারা তো কিছুই নাই। যারা এই সমস্ত হত্যাকাণ্ড ঘটালো, যারা আগুন দিয়ে এক একটার পর একটা সমস্ত, সেই মেট্রো রেল, বিটিভি ভবন, সড়ক ভবন, সেতু ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন থেকে শুরু করে তার গাড়ি টাড়ি সব জ্বালিয়ে ছারখার করে দিল, তারা নাকি হিরো। খুন এবং অগ্নিসন্ত্রাস করে ধ্বংস করতে পারলে হিরো হওয়া যায়। আর বাংলাদেশে যারা উন্নতি করে তারা জিরো হয়ে যায়। যে উন্নতি করাটাই যেন একটা অপরাধ ছিল আমার। সেই জন্য আমাদেরকে ইলেকশন করতে দিল না। আমরা ইলেকশন করতে চেয়েছি, বিএনপি বয়কট করেছে, কিন্তু আমরা ইলেকশন করতে চেয়েছি। আর সেই ইলেকশনের চেহারাটা কি? আমাদের 24 ইলেকশন নাকি দিনের ভোট রাতে করেছি, কিন্তু আমি আজকে আপনার এই ইলেকশন দেখলেন, 12 ফেব্রুয়ারি ইলেকশন, 11 ফেব্রুয়ারির সন্ধ্যার থেকেই ভোট দেওয়া শুরু। মানে আমাদের উপরে দোষ দিল যে দিনের ভোট রাতে, এখন থেকে সন্ধ্যা রাত থেকেই ভোট দেওয়া শুরু। তার উপরে ভোটের যে হিসাব, 7:30, সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত মাত্র 14% ভোট, হঠাৎ বেড়ে যে একেবারে 60% হয়ে গেল। শেষ 3 ঘন্টা, 3.5 ঘন্টা যে ভোটটা হলো, এটা, সেখানে যদি 3.5 ঘন্টা 14% হয়, তারপরে 4:30টার মধ্যে কয় ঘন্টা থাকে? 4 ঘন্টা, 5 ঘন্টা, তাতে 60% হয় কিভাবে? 14 করে ধরলেও তো একটা হিসাব পাওয়া যায়। তো এদের ভোট কারচুপি, জনগণের ভোট, অনেক ভোটার অনেকেই গেছে ভোট দিতে, ভোট দিতে পারে নাই বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তো দিলটা কে? একজন ভদ্রমহিলাকে বলছে, আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে, আপনি একটা টোকেনের আর একজনের ভোট দিয়ে আসেন। মানে তারে আরো ভোট কারচুপি করা শিখাচ্ছে। তো ইউনূসের এই নির্বাচন, এই নির্বাচনে কোনো ভোটারই তো ছিল না। কারণ আমরা কোনো আন্দোলনও করিনি, কিছু করিনি, শুধু মানুষকে আহ্বান করেছিলাম যে আপনারা এই অবৈধ নির্বাচন, আপনারা ভোট দিতে যাবেন না। হ্যাঁ ভোট না ভোট, প্রত্যেকটা ভোট কেন্দ্রে না ভোট জিতে গেছে, কিন্তু সেটা পাল্টে গেছে হ্যাঁ ভোটে। আর সেখানে দেখা যাচ্ছে 244% ভোট হয়েছে। মানে যা ভোটার তার থেকে অনেক বেশি ভোট। এই ভোট কোত্থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। যে কারচুপি কাকে বলে, কত প্রকার হতে পারে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইলেকশন দেখাচ্ছে মানুষকে। আ- আমার এখানে এটা প্রশ্ন, যে আজকে যিনি প্রধান নির্বাচন কমিশনার, তাকে তো জবাবদিহি করতে হবে যে এই যে 244% ভোট হয় কিভাবে, বা ভোট দিতে যে মানুষ দেখে যে তার ভোট দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা রাত থেকে যে ভোট দেওয়া শুরু হলো, কিভাবে হলো? মানুষ নাই, জোর নাই। কোথাও দেখেছে কেউ ক্রিকেট খেলে, কেউ 3টে কুকুর বসে আছে। এমনকি এই যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা যারা ভোট পর্যবেক্ষণ করতে এসেছে, বিভিন্ন ভোট কেন্দ্রে যেয়ে দেখে কোনো ভোটারই নাই। সে তো ভিডিওতে এসে গেছে, কিন্তু তার রিপোর্টটা কি দিল? প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। প্রতিযোগিতা কোথায় যদি ভোটারই না থাকে? আর যদি আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের 14 দল, কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিল না। আমাদেরকে যে জোর করে অংশগ্রহণ করতে দিল না,
তাহলে এটা অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক নির্বাচন কিভাবে হয়? আর আমরা যখন 2024 ইলেকশন করেছি, বিএনপি ইলেকশন করে নাই, সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আন্দোলনের নামে সন্ত্রাস করেছে। তাহলে সেটা প্রতিযোগিতামূলক হয়নি। আর এখন আমাদেরকে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা 14 দলকে বাদ দিয়ে যে ইলেকশন, সেটা অংশগ্রহণমূলক হয়ে গেল, যেখানে জনগণই নাই, ভোটারই নাই। আবার এই যে ভোটার নাই, সেখানে এত হাজার কোটি কোটি ভোটার। এটা তো সব বুঝে বলছে হ্যাঁ ভোট দিতে, হ্যাঁ ভোট দিতে কিভাবে? আমাদের 17 কোটি মানুষ, সেখানে দেখাচ্ছে 12 কোটির উপরে ভোটার। এই কারচুপি টুপি করেও তা দেখালো 4 কোটি ভোট দিয়েছে। তো 4 কোটি যদি ভোট দিয়ে থাকে, তা 8 কোটি ভোট দেয় নাই। তাহলে এই 8 কোটি হচ্ছে না ভোট। তাহলে সমর্থন করে কিভাবে হ্যাঁ ভোটকে? সেটাই তো আমাদের প্রশ্ন। তাহলে তো ওই তাদের জুলাই সনদও তো বাতিল হয়ে যায়। তখন 8 কোটি মানুষ তো ওখানে ভোটই দেয়নি, আর বাকি 4 কোটিও তারা কারচুপি করে নিয়েছে। আজকে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে এখানে মানুষের কোনো মানে লেহাজ তবে আদব কায়দাটাও নাই। আমাদের বয়োবৃদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মী, সাবেক মন্ত্রী, এমপি, হাত করা বেঁধে তাদেরকে কারাগারে নিয়ে যায়। কারাগারে অসুস্থ পড়ে মরে থাকে, হাসপাতালে নিয়ে এসে বলে না, হাসপাতালে চিকিৎসা নামে নিয়ে এসে তখন দেখা যায় যে মারা গেছে। রমেশ বাবুর কথা একবার চিন্তা করেন, সুস্থ মানুষ। তার সে তো আমাদের প্রেসিডেন্ট মেম্বার ছিল, আমরা তো একসাথে মিটিং করেছি সব সময়। তার তো কোনো রকম কোনো শারীরিক তেমন অসুস্থতা ছিল, এই বয়সে যথেষ্ট সুস্থ ছিলেন। তাকে হাতে দড়ি বেঁধে নিয়ে গেল কারাগারে। কত বড় বেয়াদবি! আর যখন বাথরুমে পড়ে থাকতো, তাকে হাসপাতালে নিয়ে আসলো, তার চিকিৎসা পর্যন্ত দেয়নি, প্রেশারের রোগী ওষুধটা পর্যন্ত দেয়নি। কত অনিয়ম করতে পারে! মানুষকে এই যে কুপিয়ে কুপিয়ে তার দোকানের মধ্যে একে মাথায় ঢুল ফেলে কুপিয়ে কুপিয়ে হত্যা করা, এর থেকে এর থেকে জঘন্য কাজ কি হতে পারে আর? প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিন্তু সে কথা কারো মুখে বলার সাহস নাই, কোনো সংবাদপত্রে লেখার সাহস নাই। কেউ লিখলেই তো আগুন দিয়ে পুড়িয়ে দেবে। একেবারে মানে ইউনূসের যে ডিগ্রি দোস্ত, যে তার জন্য এত করলো, সে একদিন কি লিখলো তার আগুন, পেপারে আগুন। সাংবাদিকতার স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, কোনো মানুষের কথা বলার অধিকার নাই, চিকিৎসা পাওয়ার অধিকার নাই, বিচার চাওয়ার অধিকার নাই, খাদ্য নিরাপত্তা নাই, খাবারের অধিকার নাই, শ্রমিকরা কাজ পাচ্ছে, কাজের অধিকার নাই, কৃষকরা উৎপাদিত পণ্যের দাম পায় না, ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে না, বিনামূল্যে বই দিতে পারে না। এই তো মানুষের অবস্থা, চারিদিকে নাই নাই নাই। আর এখানে শুধু আপনজন হারানো। আজকে নির্বাচন কমিশনে নির্বাচন করে, হ্যাঁ বলবো খুব ভালো, অবাধ সুষ্ঠু, সুষ্ঠু নির্বাচনটা কোথায় হলো? আর প্রধান নির্বাচন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার যারা ছিলেন, তাদের যেভাবে অপমান করেছে ইউনূস, হাত করা বেঁধে নিয়ে আসছে একজন, কার কার গালে জুতো মারছে। এটা কোন ধরনের আচরণ? যারা চাকরি করে সরকারি বা একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে, তাদেরকে এইভাবে অপমান করা, চিফ জাস্টিসের হাতে, সাবেক চিফ জাস্টিস তার হাতে হাত করা পড়ানো, ক্লিয়ার কোনো বিচার টিচার নাই। তো যারা এই যে সাবেক প্রধান যে নির্বাচন কমিশনার কয়েকজনকে যে অ্যারেস্ট করলো ভোট কারচুপির, আমি বলবো প্রত্যেকটা নির্বাচনের সময় ফুটেজ গুলি জোগাড় করে দেখা হোক। এবারের নির্বাচনে যত অনিয়ম, এবারের নির্বাচনে যে ভোটারবিহীন, এবারের নির্বাচনটা যে সেই আগের দিন সন্ধ্যা থেকে এরকম ঘটনা তো আগের কোনো নির্বাচনে হয় নাই। তাহলে তাদের গায়ে যদি এরকম জুতা পড়ে, আর তাদের যদি হাত করা বেঁধে, আর তাদের যদি গ্রেপ্তার করে জেলে দেওয়া হয়, প্রধান নির্বাচন কমিশনার যিনি, ভোটারবিহীন নির্বাচন, ভোট কেন্দ্রে ভোটার নাই, টেবিলে যে ভোট বেড়ে যায়, সেখানে কেউ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেনি, অবাধে সিল মেরে বাক্স ভরা, তাতেও হয়নি, পার্সেন্টেজ সাই সাই করে বেড়ে যাচ্ছে।
এর বিচারও তো একদিন হবে। এটা কি তাদের মাথায় থাকে না, মনে থাকে না? দুর্ভাগ্যের বিষয় যে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে এখন তারা ক্ষমতায় চলে এসেছে। আর মানুষের ভাগ্যে যে আরো কত মানে যন্ত্রণা আছে, নির্যাতন, এটা বোধহয় কল্পনা করা যায় না। বাংলাদেশ তো ইতিমধ্যেই এই 18 মাসের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। যে দেশটাকে সম্পূর্ণ ধ্বংস, প্রত্যেকটা পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তবে জানি না, 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে আল্লাহ বাঁচিয়েছে। সেই 74 কেজি বোমা পুঁতে রেখেছে আমার মিটিং এর জায়গায়, সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছে। এবারও কিভাবে কিভাবে বেঁচে গেছি। আমি তো জানতাম না যে আমি দেশ ছেড়ে আসছি। এভাবে হোক আমাকে এখানে নিয়ে এসেছে। বেঁচে যখন গেছি, ইনশাল্লাহ একদিন দিন আসবে আর এই সব হত্যার, নির্যাতনের বিচার একদিন আমরা করবই। এটা হবে। আর যারা এখনো ছেলে মেয়ে যারা আছেন, বাবা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, মন শক্ত রাখতে হবে। কেউ স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মনটা শক্ত রাখেন। একদিন এর বিচার আমরা করব। আর আমি যখন বেঁচে আছি নিশ্চয়ই আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। আমি বাংলাদেশের মানুষের জন্য সবটুকু দিয়েই আমি চেষ্টা করেছি। মানুষের জীবনে শান্তি দিয়েছিলাম, নিরাপত্তা দিয়েছিলাম, আজকে সব হারিয়েছে। কিন্তু একদিন সব ফিরে পাবো, এই বিশ্বাস আমার আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সামনে কথা বলতে পেরেছি, আপনাদের কষ্টটা দেখেছি, কারণ একই কষ্টে আমিও তো ভুগি। দেশ ছাড়া, ঘর ছাড়া, আপন জন হারা, মা বাবা ভাই সবই তো হারিয়েছিলাম। বাংলাদেশের মানুষকেই তো আমার পরিবার হিসেবে নিয়েছি, বাংলাদেশের মানুষকেই তো আপন করে নিয়েছি। আমি বাংলাদেশের মানুষের মাঝেই তো আমার মায়ের স্নেহ, বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আমি পেয়েছিও। সেটি তো আমার শক্তি, আর কিছু না। কিন্তু আমি আপনাদের কষ্ট বুঝি। খালি বলবো, আমার বাবার হত্যার বিচার করা যাবে না, মার হত্যার বিচার করা যাবে না, ভাইয়ের হত্যার বিচার করা যাবে না। তাদেরও দায় মুক্তি দেওয়া হয়েছিল। আমি সেই শোক বুকে নিয়েও আমি বাংলাদেশে ফিরেছি, সেই দায় মুক্তি বাতিল করে দিয়ে সেই হত্যার বিচার করেছি। কাজে আজকেও যারা বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, তাদেরও সেই প্রতিজ্ঞা নিতে হবে। সন্তান হারিয়েছেন, যে একদিন এই হত্যার বিচার আপনারাও করবেন, আমি আছি। আমি আর তো করবই, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শ্রদ্ধেয় নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করি।